হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। যে মেয়েটা কোনো জায়গায় ঘুরতে গেলে একটা ছবি বা একটা ভিডিও করতো না, সেই মেয়েটাই নাকি আজ ব্লগ ভিডিও বানাচ্ছে। আমার ফার্স্ট ব্লগ ভিডিওতে আমি আমার আপন মানুষটাকে কিভাবে হারালাম সেটাই শেয়ার করব। কাছের মানুষকে হারানোর যন্ত্রণাটা কতটা বেশি কষ্টকর সেটা মাত্র সেই বুঝতে পারে যার হারিয়ে গেছে। আমার কাছের মানুষটা হলো আমার খালা, যাকে আমি বিগত কয়েক মাস হলো হারিয়ে ফেলছি বলতে খালা মারা গেছে। আপনাদের বলে রাখা ভালো যে আমার খালাই হলো আমার শাশুড়ি। আমার খালাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। আমি ছোট থেকে আমার খালার কাছে মানুষ হয়েছি। আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আপনার বাবা মা নেই? আমার বাবা মা অবশ্যই রয়েছে। আমার বাবা কোনো একটা কারণের জন্য ঢাকা থাকে আমার বড় ভাই এবং মাকে নিয়ে। আমার মা বাবা এবং বড় ভাই কেন ঢাকা থাকে, কেনই বা আমাকে আর আমার সেজো ভাইকে খালার কাছে রেখে গেল, সে সম্পর্কে কোনো একদিন একটা ভিডিও বানাবো। যাই হোক, ওদিকে আর না যাই। তো আমি আমার খালার কাছ থেকে পিএসসি পরীক্ষাটা দিয়ে ঢাকায় চলে গেলাম এবং ওখানে থাকতে শুরু করলাম। ওখান থেকেই আমি আমার জিএসসি পরীক্ষাটা কমপ্লিট করলাম। তারপর আমি শুনতে পেলাম আমার খালা নাকি তার ছেলের বউ বানাতে চায়। আমাদের দুই পরিবার বসে সিদ্ধান্ত নিল এবং আমাদের বিয়েটা ঠিক করলো। যথারীতিতে আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো। বিয়েটাও নিয়ে অনেক কাহিনী রয়েছে, সময় পেলে একদিন বলবো। বিয়ের পর আমার দিনকাল খুব সুন্দরভাবে কাটছিল। কয়েক মাস যাওয়ার পর আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। আমার খালা অনেক বেশি খুশি ছিল। আল্লাহ তাআলা আমার কোলজুড়ে একটা ছেলে বাবু দিয়েছিল। আমার বাবুটা সিজার করে হয়েছিল, যেহেতু আমার বয়সটা খুবই কম ছিল সেজন্য আমার খালা আমাকে সিজার করিয়েছিল। আমার বাবুটা আস্তে আস্তে বড় হচ্ছিল আর অন্যদিকে আমার খালা অসুস্থ হয়ে পড়ছিল। আমার খালা যখন বেশি অসুস্থ হয়ে পড়লো তখন আমরা তাকে ঢাকা ডাক্তার কাছে নিয়ে গেলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর বলল খালার নাকি হার্টের সমস্যা এবং রক্ত উৎপন্ন হচ্ছে না, তাকে রক্ত দিতে হবে। ডাক্তার বলেছিল যে খালাকে দিয়ে কোনো প্রকার কাজ করানো যাবে না, সেজন্য আমি সব ধরনের কাজ করতাম এবং বাবুকে দেখাশোনা করতাম, খালার কাজগুলো করে দিতাম। এইভাবে অনেকগুলো বছর কেটে গেল। আমার খালাও দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়লো। আমরা আবার ডাক্তার কাছে নিয়ে গেলাম। ডাক্তার আমাদেরকে সেম কথাটাই বলল যে রক্ত দিতে হবে। আমরা খালাকে রক্ত দেওয়ার ব্যবস্থা করলাম। ডাক্তার 4 পাউন্ড রক্ত দিতে বলেছিল, আমরা তাই করলাম। রক্ত দেওয়ার পর খালা আরো বেশি অসুস্থ হয়ে পড়লো। খালার পা গুলো অনেক বেশি ফুলে গিয়েছিল, হাঁটতে পারতো না সে। খালাকে নিয়ে আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারকে বললাম এই সমস্যা, খালা তো হাঁটতে পারে না, রক্ত হয়তো বেশি হয়ে গেছে, আচ্ছা রক্তগুলোকে বের করা যাবে না? ডাক্তার বলেছিল আমি এই ওষুধগুলো লিখে দিচ্ছি, এগুলো খেলেই ঠিক হয়ে যাবে। এর মধ্যে প্রায় 2টো বছর হয়ে গিয়েছিল আমি ঢাকা যাইনি। তো আমি খালাকে বললাম খালা আমি একটু ঢাকা যেতে চাই, আপনি কি বলেন? খালা আমাকে বলেছিল আমার অসুখ সারা বছর, দেখে কি তোকে এখানে সারা বছর থাকতে হবে, যা তুই একটু ঢাকায় গিয়ে ঘুরে আসে। আমি আমার সেজো ভাইয়ের সাথে ঢাকায় চলে গেলাম এবং বেশ কয়েকদিন থাকার পর খালা আমাকে ফোন দিয়ে বলছে যে তুই বাড়িতে চলে আসে, আমি ডাক্তারের কাছে যাব, আমার অসুখটা আরো বেশি, আমি কোনো কিছুই করতে পারছি না। আমি খালাকে বলেছিলাম তাহলে আপনার ছেলেকে পাঠিয়ে দেন, আমি বাড়িতে চলে আসতেছি। আমার হাজবেন্ড আমাকে নিতে ঢাকায় চলে আসলো এবং আমরা পরের দিন সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যখন গাড়ির ভিতরে, খালা আমাদেরকে ফোন করে বললো আমি আমার মেয়ের বাসায় যাচ্ছি, ওখান থেকে ডাক্তারের কাছে যাব, তোরা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে অনেক কাজ করলাম, যেহেতু আমি বাড়িতে ছিলাম না। তখন আমার খালা অনেক বেশি অসুস্থ ছিল, সে কোনো ধরনের কাজ করতে পারতো না। আমি কাজগুলো সম্পূর্ণ করে মনে মনে ভাবছিলাম যে এখন গোসল করব। ঠিক তখনই আমার ননশাস মানে আমার খালাতো বোন আমাকে ফোন দিয়ে বলছে যে তোরা তাড়াতাড়ি চলে আসে, মার অবস্থা বেশি ভালো না। আমি আর আমার হাজবেন্ড চলে গেলাম খালাকে দেখতে। গিয়ে দেখি খালাকে অ্যাম্বুলেন্সের ভিতরে রেখেছে। আমি তখন বললাম খালা কোথায়? খালা বলল এই যে মা আমি এখানে, আমি আর বাঁচবো না। তখন আমি খালাকে বললাম আপনি এমন কথা বলবেন না, আপনি অবশ্যই বেঁচে থাকবেন। খালাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গেল, আমরাও বাড়িতে চলে আসলাম। ঠিক তার কিছুক্ষণ পরে আমাদেরকে ফোন দিয়ে বলে যে আমাদের খালা নাকি আর বেঁচে নেই। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতন। যেদিনই আমি ঢাকা থেকে আসলাম সেদিনই আমার খালা আমাকে রেখে চলে গেল না ফেরার দেশে। আসলে এই কষ্টটা বলার মতো না।
তার খারাপ সময়ে আমি তার পাশে থাকতে পারিনি। এটা একটা কষ্ট। আরেকটা কষ্ট হলো আমি যেদিনই ঢাকা থেকে আসলাম সেদিনই আমার খালা আমাকে রেখে চলে গেল। আরেকটা কষ্ট হলো যেদিন আমার বিবাহবার্ষিকী পূরণ হবে তার ঠিক ৪ দিন আগেই আমার খালা মারা গেল। খালা মারা যাওয়াতে আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম যেহেতু ছোট থেকেই তার কাছে আমি মানুষ হয়েছি। এমনকি তারই ছেলের বউ হয়ে তারই বাড়িতে এসেছিলাম। অনেকগুলো বছর তার সাথে আমি কাটিয়ে ফেলেছিলাম। সবাই আমাকে মাফ করবেন। আসলে আমি ভয়েস দিতে পারছিলাম না। এই সময়টাতে আমার অনেক বেশি কান্না চলে আসছিল। খালা মারা যাওয়াতে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। সারাদিন খাওয়া-দাওয়া করতাম না। শুধু শুয়ে থাকতাম আর বলতাম, "আমি বেঁচে থাকবো না, আমি মারা যাবো।" আমার এমন কথা শুনে আমার বাবা, আমার বড় ভাই এবং আমার হাসব্যান্ড আমাকে অনেক কবিরাজের কাছে এবং ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিল, "এটা কোনো সমস্যা না। কয়েকদিন গেলেই ঠিক হয়ে যাবে।" আমি আমার কষ্টগুলো কাউকে বোঝাতে পারছিলাম না। আসলে আমার কষ্টটাই একটা জায়গায় যে আমি যেদিন আসলাম সেদিনই আমার খালা আমাকে রেখে চলে গেল। আসলে তার হায়াত ছিল না। সেজন্য হয়তো সে চলে গিয়েছে আমাকে রেখে। আরেকটা কষ্ট হলো আমি তাকে এই অবস্থায় রেখে ঢাকায় চলে গিয়েছিলাম এবং তার এই শেষ সময়ে আমি তার পাশে থাকতে পারিনি। আমার হাসব্যান্ড আমাকে অনেক বোঝাতো যে, "আজ হয়তো আমার মা মারা গেছে, কাল হয়তো তুমি মারা যাবে। এইভাবে দুনিয়ার নিয়মে চলবে।" আসলে আমি কোনোদিনও তাকে ভুলে থাকতে পারবো না। কারণ আমি ছোট থেকেই তার কাছে মানুষ হয়েছি। আমার মায়ের আদরটা তার কাছেই আমি পেয়েছিলাম। সারাদিন আমি যতই কাজ করি রাত হলে অবশ্যই তার কথা আমার মনে পড়ে। মনে পড়লে আমার চোখ দিয়ে পানি অঝরে পড়তে থাকে এবং আমার বালিশটাও ভিজে যায়। আমি আমার লাইফে কাছের মানুষ হারাতে বলতে আমি এই ১ম খালাকে হারিয়ে ফেললাম। তাকে ছাড়া আমার জীবনটা ভাবা আসলেই অসম্ভব। আমি কখনো ভাবতে পারিনি যে আমি আমার খালাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবো। আগে কাজ করতাম, খালা আমাকে বলতো, "এত কাজ করতে হবে না, আগে খেয়ে নি, তারপরে কাজ করবি।" আমি যদি সারাদিন না খেয়েও কাজ করি, আমাকে ভাত খেতে হবে এই কথাটা বলার মতন আর মানুষ নেই। সবাই আমার খালার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করে। আর আমি যেন খুব তাড়াতাড়ি আমি আমার স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার স্বামী, সন্তান এবং শ্বশুরকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। সবাইকে একদিন আগে আর পরে অবশ্যই মরতে হবে কিন্তু তাদের স্মৃতিগুলো আমাদেরকে অনেক কষ্ট দিয়ে থাকে। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। আপনারা সাপোর্ট না করলে আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই একটু আমাকে সাপোর্ট করবেন। আমার যেহেতু ফার্স্ট ভিডিও তাই অনেক ভুল ত্রুটি হতে পারে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করে আজ আমার মনটাকে অনেক হালকা লাগছে। আমি যেন এইভাবেই আমার খালার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। এই তো এইভাবেই কাজ করে আমি আমার সারাটা দিন কাটাই। আগে কাজ করলে খালা আমাকে সাহায্য করতো, এখন আমার ছেলে আমাকে সাহায্য করে। এই তো আমার ছোট্ট রেডিওটা অনেক বড় হয়ে গেছে। ও যেন ভালো থাকে ওর জন্য সবাই দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।